প্রায় 1029 বছরের রীতি মেনে বিষ্ণুপুর বল্ল রাজবাড়িতে মুহুর্মুহু কামান ফাটিয়ে শুরু হলো দেবী মৃন্ময়ীর পুজো। রাজা নেই রাজত্ব, তবু নিয়ম মেনে কৃষ্ণা নবমীতে দেবী এলেন। স্থানীয় মাধব সায়রে মহাস্নান পর্বে পর ঠাকুরানী প্রবেশ করলেন সুপ্রাচীন মন্দিরে। রীতি মেনে পার্শ্ববর্তী গোপাল সায়রের পাড় থেকে মুহুর্মুহু গর্জে উঠল কামান। ঢোল কাঁসর সানাইয়ের শব্দে সূচিত হলো দেবীর আগমন। গত 1029 বছরের রীতি মেনে আজ এভাবেই বড় ঠাকুরানীর মন্দিরের সাথে সাথে প্রাচীন মল্লগড় বিষ্ণুপুরে শুরু হয়ে গেল রাজকুলদেবী মৃন্ময়ীর পুজো। হাজারেরও বছরের প্রাচীন রীতি অনুযায়ী সারা রাজ্যের পুজো হওয়া শুরু হয়েছে সপ্তাহ 2 আগে। কৃষ্ণা নবমী তিথিতে মৃন্ময়ীর পুজো শুরু হয়ে যায় বিষ্ণুপুর বল্ল রাজবাড়িতে। এদিন সাত সকালে বিষ্ণুপুরের ফৌজদার পরিবারের হাতে আঁকা বড় ঠাকুরানীর পট নিয়ে রাজপুরোহিতরা হাজির হন রাজদরবার লাগোয়া মাধব সায়ের নামের একটি পুকুরে। হাজির হন রাজ পরিবারের সদস্যরা। সেখানে এক প্রস্ত পুজো পাঠের মধ্য দিয়ে দেবীকে মহাস্নান করানো হয়। এরপর সেই পট বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা করে রাজপুরোহিতরা নিয়ে আসেন মৃন্ময়ীর মন্দির চত্বরে। মন্দির চত্বরে বড় ঠাকুরানীর প্রবেশের মুহূর্তে গোপাল সায়রের পাড় থেকে পরপর 3টি তোপধ্বনি করা হয়। এরপর বড় ঠাকুরানীর পট রাখা হয় মন্দির চত্বরেরই একটি বেদিতে। সেখানে আরেক প্রস্ত পুজো পাঠের পর রাজপরিবারের সদস্যরা দেবীকে বরণ করেন। এরপর পান পাতায় পা রেখে দেবী প্রবেশ করেন মৃন্ময়ীর মূল মন্দিরে। মূল মন্দিরের প্রবেশের মুহূর্তে আরও 3টি তোপধ্বনি করা হয় গোপাল সায়রের পাড় থেকে। সুপ্রাচীন রাজপরিবারের পুজো, তাই মৃন্ময়ীর পুজো পদ্ধতিও সম্পূর্ণরূপেই আলাদা। মল্ল রাজপরিবারের একেবারে স্বতন্ত্র বলিয়ারায়ণী পুঁজি অনুসারে এই পুজো হয়। পুজোর সুপ্রাচীন নিয়মে অনুসারে কৃষ্ণা নবমীতে মন্দিরে আসেন বড় ঠাকুরানী অর্থাৎ মহাকালী। এরপর মান চতুর্থীর দিন একইভাবে মন্দিরে আসবেন মেজ ঠাকুরানী অর্থাৎ মহা সরস্বতী ও ষষ্ঠীর দিন মন্দিরে আসবেন ছোট ঠাকুরানী অর্থাৎ মহালক্ষ্মী। অষ্টমী ও নবমীর মধ্যরাত্রে মন্দিরে পুজো হবে খচ্চর বাহিনী ও মহামারী থেকে প্রজাদের বাঁচাতেই এই পুজোর প্রচলন বলে শোনা গিয়েছে। কথিত আছে অতীতে শাক্ত মতে এই পুজো হতো নরবলীয়, কিন্তু শ্রীনিবাস আচার্যের সান্নিধ্যে এসে মল্ল রাজপরিবারের বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর থেকেই জীব বলিদান প্রথা বন্ধ হয়ে যায়। বদলে শব্দকে ব্রহ্ম জ্ঞান করে সময় নির্ঘণ্ট অনুযায়ী তোপধ্বনি করা হয়। জানা গেছে আজ থেকে প্রায় 1000 বছর আগে মল্ল রাজাদের রাজধানী ছিল জয়পুরের প্রদ্যোতপুর গ্রামে। কথিত আছে মল্ল রাজ জগৎপুর শিকারে বেরিয়ে একবার পথ ভুলে করে চলে আসেন বিষ্ণুপুরে। ক্লান্ত শরীরে জঙ্গলের মধ্যে একটি বট গাছের তলায় তিনি ঘুমিয়ে পড়লে বিভিন্ন দৈব ঘটনা ঘটতে থাকে তার সঙ্গে। পরে তিনি দৈব নির্দেশে 1997 খ্রিস্টাব্দে ওই বট গাছের তলায় দেবী মৃন্ময়ীর মন্দির প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তিনি মল্ল রাজধানী প্রদ্যোতপুর থেকে সরিয়ে বিষ্ণুপুরে নিয়ে আসেন। এরপর থেকেই মহা ধুমধামে শুরু হয় দেবীর পুজো। রাজত্ব থেকে রাজপরিবারের বিপুল পরিমাণে আয় থাকার অতীতে পুজোর প্রতিটি আচার অনুষ্ঠানে ছিল বিপুল জেল্লা ও আভিজাত্য। সময়ের সাথে সাথে মল্লরা রাজত্ব হারালেও কুলদেবী মৃন্ময়ীর পুজোতে তার তেমন প্রভাব পড়তে দেননি মল্ল পরিবার। ভাটা পড়েনি মৃন্ময়ীর পুজোকে ঘিরে রাজপরিবারের নিষ্ঠা, ভক্তি ও বিষ্ণুপুরের মানুষের আবেগ। বয়সের বিচারে বাংলার অন্যতম প্রাচীন পুজো হলেও এই পুজোর নিয়ম রীতি রয়েছে প্রথম দিন থেকে প্রায় একই রকম। একসময় মৃন্ময়ীর তোপধ্বনি সুরে গোটা মল্ল রাজত্ব এমনকি গোটা রাঢ়বঙ্গে পুজোর নির্ঘণ্ট পরিমাপ করা হতো। এখন বিভিন্ন কারণে সেই তোপের আকার ছোট করে দেওয়া হয়েছে। মৃন্ময়ী মল্ল রাজকুলদেবী হলেও বিষ্ণুপুরের আপামর মানুষের কাছে মৃন্ময়ীর পুজো এক আলাদা আবেগের নাম। এটার জন্য আপনারা কতটা উদ্গ্রীব থাকেন? আমরা সারা বছর এই কুলদেবীর আগমনের জন্যই উদ্গ্রীব থাকি, কারণ এই ইতিহাস তো সত্যি সব থেকে অনন্য একটা ইতিহাস এবং এই ইতিহাসকে নিয়েই আমরা এগিয়ে চলছি, যে কারণেই সারা বছর এই দিনগুলোর জন্যই আমরা অপেক্ষায় থেকে যাই। এখানে 2 সপ্তাহ পরে পুজো, 2 সপ্তাহ আগে পুজো শুরু হচ্ছে, বিষ্ণুপুরবাসী হিসেবে কতটা আপনারা আনন্দিত? আমরা আনন্দিত তো বটেই। এই ইতিহাসটাকে নিয়ে যে আমরা বড় হয়েছি এবং এই ইতিহাসটাকে যে বহন করে নিয়ে চলেছি, এই আনন্দটা সত্যি সবার থেকে আলাদা। এই পুজোর বিশেষত্ব অনেক পুজো হয়, হ্যাঁ, এই পুজোর বিশেষত্ব এই যে কামান দেবী পুজোটা শুরু হচ্ছে, এটা একটা অন্যতম বিশেষত্ব। পুজোর সময় কতটা জমজমাট থাকে? পুজোর সময় এখানে পুরো মানে একদম মানুষের ভিড়ে পা ফেলা যায় না, এতটাই ভিড় থাকে বিষ্ণুপুর মৃন্ময়ী মায়ের মন্দিরের কাছে। একদমই থিম পুজোর থেকে সম্পূর্ণ আলাদা। একদম এতটা জাঁকজমক, যে থিম পুজোর জাঁকজমক, সেটার থেকে বেরিয়ে এসে একদম শহরের মাঝে কোলাহল তো বটেই, সেইগুলোকে নিয়েই আমরা এগিয়ে চলছি। আর তো তোপ কাটা হলো? হ্যাঁ, আজকে তোপ দেখা হয়েছে। হ্যাঁ,
কি বলবেন? তোপদাগা নিয়ে আলাদা করে বলার তো কিছু নেই, ছোট থেকে এই দিনগুলোর জন্য আমরা অপেক্ষায় থাকি এবং আজও যে কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসা এই তোপদাগা দেখতে। আমার নাম সোহিনী খান। হ্যাঁ, আজ থেকে শুরু হলো পুজোর। এরপরে পঞ্চমীর দিন থেকেই মোটামুটি আমাদের চাপ চলে আসে। ষষ্ঠীর দিন পুজো হয়, আবার সপ্তমীর দিন থেকে পুরো পুজোর নানা রকম বিধি নিষেধ নিয়ম আছে, সেই নিয়মের জন্য চাপ তো অবশ্যই থাকে। আজকে দেবী এলেন সেই সন্ধিক্ষণে কামানদাগা, এটা রাজপরিবারের প্রতিনিধি হিসেবে কেমন করে দেখেন? হ্যাঁ, একটা অন্য অনুভূতি তো আছেই। মায়ের আগমনে এমনিতেই অন্য অনুভূতি থাকে আমাদের মধ্যে, আর কামানদাগা যেহেতু হয় সেহেতু একটু অন্যরকম অনুভূতি তো আসবেই। মায়ের আগমন সাড়ম্বরে হয়, এটাই আমাদের কাছে খুব আনন্দের বিষয় আর কি। বিষ্ণুপুরবাসীর সাথে আবেগ থাকে। হ্যাঁ, অবশ্যই বিষ্ণুপুরবাসীর আবেগ এই পুজো জুড়ে বেশ ভালো। প্রচুর ভিড় হয় পুজোর সময়। সেখানে আপনাদের অনেক কিছু নিয়ম আছে রাজপরিবারে। হ্যাঁ, সেই নিয়ম পুরোহিত মশাইরা থাকেন, ওনারা করে যান একটার পর একটা। আমরা যতটা পারি সহযোগিতা করি ওনাদেরকে। আমার নাম আমরেলিতা সিংহ ঠাকুর।